কি অবস্থা বাচ্চারা? আজকে আমাদের কোর্সের প্রথম লেকচার সরলরেখার উপর আমরা আলোচনা করব এবং কয়েকটা কোয়েশ্চেন সলভ করব। প্রশ্নগুলা খুব ভালো করে তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলার হুবহু সেম টাইপ আমরা পরীক্ষায় পাবো। তো সরলরেখার বেসিক পার্ট নিয়ে আলোচনা করি। ধরো একটা স্থানাঙ্ক ব্যবস্থা আমি চিন্তা করলাম, এক্স অক্ষ, অয় অক্ষ, তাই না? ওকে, একটা পয়েন্ট চিন্তা করি, এক্স কমা ওয়াই। তাহলে ওই এক্স কমা ওয়াই পয়েন্টে যেতে আমাদের কয়টা মাধ্যম আছে? দেখো, দুইটা মাধ্যম আছে। একটা কিরকম? মূল বিন্দু তো আমরা জানি 0,0। এখান থেকে এক্স অক্ষ বরাবর যাব, তারপরে কি কিছু পরিমাণ উপরে উঠবো, তাই না? এক্স অক্ষ বরাবর যতটুকু যাব সেটাকে আমরা বলি ভুজ, এবং যতটুকু উপরে উঠেছি যাওয়ার পরে সেটাকে বলি আমরা কোটি। একটা মাধ্যমই হবে। আর একটা মাধ্যম হইতে পারে ডাইরেক্ট কোনাকুনি কোণ করে চলে যাব। ধরলাম থিটা ডিগ্রি কোণ করে চলে গেছি এবং এই দূরত্ব হচ্ছে আর। ওকে, তাহলে আমরা এক্স ওয়াই দ্বারা যেটাকে প্রকাশ করছি সেটা হচ্ছে কি কার্তেশীয়, তাই না? আর যেটা আর কমা থিটা, দেখছো এই পয়েন্টটাকে আমরা আর কমা থিটা আকারে কিন্তু প্রকাশ করতে পারি। এটাকে আমরা বলবো পোলার, পোলার স্থানাঙ্ক। এই পর্যন্ত আশা করি বুঝছো। তারপর আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, কনভার্সনগুলা। যেমন আমরা একটা জিনিস দেখো, এটা যদি অতিভুজ হয়ে যেত তাহলে কিন্তু বলতে পারতাম অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে বলতে পারি না আর এর মান হচ্ছে √x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবং এখান থেকে আরো দুইটা জানতে হবে, x ইকুয়ালস টু হচ্ছে আর কস থিটা এবং y ইকুয়ালস টু হচ্ছে আর সাইন থিটা। এবং আমাদের যদি বলে থিটা, থিটার চারটা মান আছে, কি চারটা কোয়াড্রেন্টের জন্য। যেমন আমরা যদি প্রথম কোয়াড্রেন্ট চিন্তা করি, থিটা চলে আসবে tan ইনভার্স মডুলাস y বাই এক্স। দ্বিতীয় কোয়াড্রেন্ট চিন্তা করলে থিটা চিন্তা করতে হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। তৃতীয় কোয়াড্রেন্ট চিন্তা করলে এটা হয়ে যাবে পাই প্লাস, মানে 180 থেকে বড় হয়, তাই না, tan ইনভার্স y বাই এক্স। এবং যদি আমরা ফোর্থ কোয়াড্রেন্ট চিন্তা করি, এই থিটার মান হয়ে যাবে মাইনাস tan ইনভার্স y বাই এক্স। বুঝছো? এতটুকু ছিল আমাদের কার্তেশীয় এবং পোলারের মধ্যে রিলেশন। এখন আমরা আরেকটা ছোট্ট একটা টপিক বুঝি। ধরো তোমাকে একটা বিন্দু বললো এক্স কমা ওয়াই, বা আমি বললাম 2,3। 2,3টা বলো তো দেখি এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে? আমি বললাম না, এক্স অক্ষ থেকে যতটুকু উপরে থাকে সেটাকে বলি কোটি। তাহলে কতটুকু উপরে আছে এক্স অক্ষ থেকে? 3 পরিমাণ। যদি বলে অয় অক্ষ থেকে কতটুকু দূরে সরে আছে, সেটা আমরা বলবো 2 পরিমাণ, কারণ সেটা ভুজের সমান, তাই তো? এই কনসেপ্টগুলো আশা করি ক্লিয়ার আছে। এবং সরলরেখা হওয়ার জন্য কিন্তু প্রথম শর্তই কি জানো? সরলরেখা হওয়ার জন্য কিন্তু প্রথম শর্তই ছিল এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান সমান 0। একটা জিনিস খেয়াল করে দেখো যে এইটার কিন্তু যে চলকটা আছে এক্স, তার পাওয়ার কিন্তু 1, এবং ওয়াই তার পাওয়ারও আছে 1। তার মানে সরলরেখা হওয়ার জন্য একমাত্র শর্ত হচ্ছে চলকগুলোর পাওয়ার 1 ছাড়া অন্য কিছু হইতে পারবে না। দেখো, এখন আমাদের কয়েকটা মান জানা লাগবে। কোনগুলো মান? যেমন আমরা কিন্তু সাইন 0 ডিগ্রি মান কিন্তু জানি 0, সাইন 30 ডিগ্রি মান জানি কত 1/2, সাইন 45 ডিগ্রি মানও জানি কত 1/√2। সেমভাবে সাইন 60 ভ্যালু আমরা জানি √3/2, এবং সাইন 90 ভ্যালু জানি আমরা 1। যারা জানবো না তারা মুখস্থ করে ফেলবো। তারপরে এখানে আমি একটা ছক বাকি রাখলাম, কারণ আমার সাইনের আরও একটা ভ্যালু মুখস্থ করতে হবে। সেম প্রসিডিউরে cos 0 ডিগ্রি মান জানি 1, cos 30 ডিগ্রির ভ্যালু জানি আমরা √3/2। তারপর হচ্ছে cos 45 ছিল, যেটার মান হচ্ছে 1/√2। তুমি চিন্তা করতে পারো cos 60 এর ভ্যালুটা কত আসবে, সেটা হচ্ছে 1/2, এবং cos 90 এর ভ্যালু হয়ে যাবে 0। সেম প্রসিডিউরে আমাদের আরও কজের কয়েকটা মান জানতে হবে। তাহলে এখানে সাইনে কোন মানগুলো আমাদের জানতে হবে? সাইন 120, সাইন 150, সাইন 135 দেওয়া উচিত ছিল আগে, যাই হোক। আর হচ্ছে সাইন কত? সাইন 135, সাইন 150, সাইন 180। এই চারটা মান। সেম প্রসিডিউরে cos 120 জানতে হবে, cos 135 জানতে হবে, cos 150 জানতে হবে, এবং হচ্ছে cos 180 জানতে হবে। সাইন 120টা কীভাবে চিন্তা করবো? প্রথম কথা হচ্ছে এখানে সবগুলো পজিটিভ মান দিবে, খালি জাস্ট চিন্তা করবা যে 90 থেকে কতটুকু বাড়ছে, 90 থেকে কতটুকু বাড়ছে 30 ডিগ্রি বাড়ছে, এবং ওই ক্ষেত্রে জাস্ট cos এর ভ্যালুটা দিয়ে দিবা, পজিটিভ cos, পরে 90 থেকে কতটুকু বাড়ছিল, দেখো cos দিলাম, cos দেওয়ার পর 90 থেকে কতটুকু বাড়ছে 30, তাহলে cos 30, তাহলে cos 30 ভ্যালু কত ছিল? cos 30 ভ্যালু ছিল √3/2। সেমভাবে দেখো সাইন 135, প্রথম পজিটিভ সাইন দিলাম, তারপরে cos চিন্তা করবো, তারপর কতটুকু বাড়ছিল 45, তাহলে cos 45 কত ছিল 1/√2। সাইন 150, 90 থেকে বাড়ছিল কত 60, তাহলে পজিটিভ cos 60, তার মানে কত 1/2, তাই না? আর সাইন 180 কত হবে? ওই যে
দেখো cos প্রথম দিলাম, তারপরে cos কতটুকু আসছে 90, তাহলে cos 90 ভ্যালু কত ছিল 0, তাহলে হচ্ছে 0। সেম ভাবে তুমি cos এর গুলা চিন্তা করবা, জাস্ট একটা জিনিস চিন্তা করতে হবে, নেগেটিভ সাইন, সবগুলোতে নেগেটিভ সাইন। সেম ভাবে কতটুকু বাড়ছে 90 থেকে 30, জাস্ট সাইন আনতে হবে, যেহেতু সাইনের বেলায় cos আনছিলাম তাহলে cos এর বেলায় সাইন চিন্তা করতে হবে। তাহলে sin 30 এর ভ্যালু, sin 30 ভ্যালু কি ছিল মাইনাস হাফ, মাইনাসের কারণে আর কি। আর cos 135 হয়ে যাবে -1/√2, আর cos 150 হয়ে যাবে -√3/2, আর cos 180 হয়ে যাবে কত, দেখো 90 থেকে কতটুকু বাড়ছে 90, তার মানে মাইনাস সাইন 90, তার মানে হচ্ছে -1। আর এখানে tan এর গুলো তো কম বেশি জানো, বাট যেটা জানতে হবে tan 135 এর মান, tan 135 এর মান হচ্ছে -1, tan 225 এর মান হচ্ছে +1। এখন আমাদের যদি প্রথম ম্যাটটা দিকে তাকাই, কি বলা ছিল যে কোনো বিন্দু পোলার স্থানাঙ্ক 2,120 ডিগ্রি হলে বিন্দুটি কার্তেশীয় স্থানাঙ্ক কত, মানে x এবং y এর মানটা বের করতে বলছে। দেখো আমরা x ইকুয়ালস এর বিষয় জানতাম কি r cos থিটা, তাহলে এখানে r কোনটা বলো তো পোলারে, প্রথমটা হচ্ছে r এবং এটা হচ্ছে থিটা, তাহলে বলতে পারি না আমরা 2 cos 120 এবং y ইকুয়ালস কি ছিল r sin থিটা, তাহলে এই বেসিকে আমরা বলতে পারি 2 sin 120। এবং আগের পেজে কিন্তু শিখেছিলাম cos 120 এর মানটা কত, কিভাবে জানি শিখেছিলাম 90 থেকে কতটুকু বাড়ছিল 30, তাহলে sin 30 হবে, জাস্ট একটা cos এর জন্য মাইনাস সাইন দিতে হবে, তাহলে মাইনাস সাইন 30, তার মানে কত 1/2, তাহলে আপাতত কিন্তু আমি x এর ভ্যালুটা পেলাম -1। এখন দেখো 2 তো দিলাম, আর sin 120 এর মান কত ছিল 90 থেকে কতটুকু বাড়ছিল 30, তাহলে cos 30, তাই না, cos 30 মান ছিল √3/2, তাহলে আলটিমেটলি এটা মান হচ্ছে √3, তাহলে বিন্দুটা আমরা পেয়ে গেলাম -1, √3। এখন দেখি আমরা কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে √3, 1 হলে ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত, তার মানে x এর মান দিয়ে দিয়েছে, আমাকে পোলার স্থানাঙ্কটা বের করতে হবে। তুমি চিন্তা করো যেহেতু x এর মানটা দিয়ে দিয়েছে, আমরা r এবং থিটা মানটা বের করার আগে r এর মানটা বের করি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ছিল √, তাহলে 3 + 1, তার মানে কত 2। ওকে, প্রথম বিন্দু হচ্ছে 2 পেয়ে গেছি, তার মানে লাস্টে দুটো হওয়ার তো কোনো সুযোগ নেই, তাহলে হয় প্রথমটা না লাস্টেরটা। এখন আমরা চিন্তা করব প্রথম কোয়াড্রেন্টে থিটা মানটা কি ছিল tan ইনভার্স y/x, তাহলে 1/√3, তাই তো, তার মানে কত এটা π/6, বুঝছো। এখন এখানে আরেকটা জিনিস মুখস্থ করো যে π/2 মানে হচ্ছে 90, π/3 মানে হচ্ছে কত 60, π/4 মানে হচ্ছে 45, ইভেন আরও কয়েকটা জানতে হবে, যেমন 2π/3, এটা বলতে কি বোঝায় 120, আবার তুমি যদি বলো 3π/2 সেটা কত 270, ইভেন আরেকটা আছে 3π/4, এটা মানে কত, এটা মানে হচ্ছে 135। তাহলে এই ম্যাথের জন্য এখন দেখো পোলার স্থানাঙ্কে এটা আসলে সমীকরণটা কোন ধরনের হবে। ওকে, পোলার স্থানাঙ্কে এটা দেওয়া ছিল থিটা ইকুয়ালস টু কি দিছে π/4, আমরা থিটা মানে কি, থিটা মানে তো শিখছিলাম tan ইনভার্স মডুলাস y/x, তাই কি না, জি, তাহলে π/4 দিলাম। আমরা কি বলতে পারি না মডুলাস y/x ইকুয়ালস টু tan π/4, আর tan π/4 বলতে কি বুঝি আমরা 1 বুঝি কি না, জি 1 বুঝি। আর মডুলাস সাইন উঠাই দিলে কিন্তু আমরা সবসময় জানি যে প্লাস মাইনাস সাইন দেওয়া লাগে, তার মানে কিন্তু y ইকুয়ালস টু +-1 +-x। এখন একটা কথা কিন্তু বলেছিলাম, যদি কোনো কারণে কোথাও চলকগুলার পাওয়ার 1 পেয়ে যাও, কেবলমাত্র 1, তাহলে সেটা কিন্তু সরলরেখা নির্দেশ করে, তাহলে 100% কি হবে একটা সরলরেখা। এখন পরের ম্যাথটা দেখি যে পোলার সমীকরণ এত এর কার্তেশীয় সমীকরণটা করতে হবে, তার মানে r থিটা দিয়েছে, তার মানে অবশ্যই এটা পোলার কার্তেশীয় বানাতে হবে। আগে একটা বেসিক জানতে হবে, সূত্র জানতে হবে sin 2 থিটা মানে কি, অবশ্যই আমরা জানি 2 sin থিটা cos থিটা, যদি না জানি মুখস্থ করে ফেলবো, বসায় দাও। তাহলে এখন r স্কয়ার 2 sin থিটা cos থিটা সমান সমান 2 স্কয়ার বলতে পারবো, জি, এই 2 দুই পাশ থেকে ভ্যানিশ। দেখো এখানে দুইটা আর কিন্তু ছিল, আমি যদি বলি r sin থিটা ইন্টু r cos থিটা ইকুয়ালস টু স্কয়ার, কোনো সমস্যা হবে না। আচ্ছা, r sin থিটা মানে কি y ছিল না, r cos থিটা মানে কি x ছিল না, তাহলে আলটিমেটলি বলতে পারি xy ইকুয়ালস টু a স্কয়ার। এখন এই পরের ম্যাথটা দেখো, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, কেন বললাম, কারণ x cos আলফা প্লাস xy sin আলফা ইকুয়ালস টু 5 সমীকরণটা এটা সরলরেখা নির্দেশ করে কি করে না, এটা কি সত্য নাকি মিথ্যা নাকি আংশিক সত্য নাকি কোনোটি নয়। আচ্ছা, যদি কোনো কারণে আলফার মানটা 0 ডিগ্রি হয়, দেখো আলফা মানটা যদি কোনো কারণে 0 ডিগ্রি ধরি, তাহলে cos 0 ডিগ্রি মান কিন্তু জানি আমরা 1, তাহলে কিন্তু x আর sin 0 ডিগ্রি মান ছিল 0, তাহলে সবটাই 0 হয়ে যাবে, তাহলে x প্লাস 0 ইকুয়ালস টু 5, তার মানে x ইকুয়ালস টু 5, যেটা সরলরেখা, তার মানে সত্য নাকি। আবার যদি কোনো আমি বলি এই আলফা মানটা হচ্ছে 90, তখন যদি আলফা মানটা 90 ধরো, cos 90 মান তো 0, sin 90 মানটা হচ্ছে 1, তাহলে এটা কিন্তু 0 সবটা, এখানে কিন্তু x হয়ে থাকতেছে, তার মানে কিন্তু x ইকুয়ালস টু কিন্তু 5। তাহলে খেয়াল করো এখানে যে চলকের ফাংশনটা আছে, পদটা আছে, তাদের পাওয়ার কিন্তু 1 না,
কারণ আমি যদি এখানে y এর জায়গায় x ধরতাম তাহলে কিন্তু x into x আকারে থাকতে পারতো, তাই না? এখানে কিন্তু আমরা x স্কয়ার বলতাম। তার মানে এই পদটার পাওয়ার কিন্তু 1 বলবো না আমরা, এই পদটা কত? এই পদের পাওয়ার হচ্ছে 2। তার মানে কিন্তু এটা সরলরেখা না। তার মানে সত্য বলতে পারবো, আবার আংশিক সত্য হতে পারে। এখন এখানে একটা ম্যাথটা দেখতে হবে যে x অক্ষ এবং -5, -7 থেকে এত বিন্দুটি দূরত্ব সমান হয়ে গেলে k এর মানটা কত? খুব সুন্দর একটা বেসিক, এটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝো। x অক্ষ তো এটা, ওকে? তো x অক্ষ এবং -5, -7 থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে সমান। তাহলে আমি ধরলাম এটা 4, k। তাহলে x অক্ষ থেকে ধরলাম এতটুকু দূরে অবস্থান করতেছে এবং আরেকটা বিন্দু ছিল -5, -7। তাহলে আমি পয়েন্টটা, আচ্ছা এখান থেকে এতটুকু দূরে অবস্থান করতেছে এবং এই দুইটা দূরত্ব হচ্ছে সমান। তাহলে আমাকে জাস্ট এতটুকু বলো, তোমাকে শিখিয়েছিলাম যে এই x অক্ষ থেকে এই বিন্দুটা কতটুকু দূরে আছে, কোটি পরিমাণ দূরে থাকে, মানে k পরিমাণ দূরে। তাহলে এক পাশ পাই গেল কিন্তু k। এখন বললো এই দুইটা দূরত্বে কি দুইটা বিন্দু দেওয়া আছে, আমরা পিছিয়ে গেলে শিখেছিলাম যে ভুজদের অন্তর স্কোয়ার প্লাস কোটিদের অন্তর স্কোয়ার। তার মানে কি, এই যে 4 + 5 হোল স্কোয়ার প্লাস k + 7 হোল স্কোয়ার। তারপর আমরা দুই পাশে কি করবো, স্কোয়ার করে দেবো। স্কোয়ার করে দিলে কিন্তু এখানে চলে আসে 81। এখানে থাকবে k স্কোয়ার প্লাস 14k প্লাস কত, 49। দেখো k স্কোয়ার কিন্তু ভ্যানিশ। তার মানে যদি আমরা সাইড চেঞ্জ করি, এই 14k ইকুয়ালস টু কি হয়ে যাবে বলতে পারবা? -130। তার মানে k এর মান হচ্ছে -65/7, বুঝছো? এখন দেখি যে k, 2, 0,5 এবং 2 - k, 3 বিন্দু তিনটা সমরেখা হলে k এর মানটা কত? এটা কৃষিগুচ্ছের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমাদের সমরেখার কনসেপ্ট হচ্ছে প্রথম দুইটার যে ঢাল, লাস্টের দুইটা ঢাল কি হয়ে যাবে, সমান হবে। এই কনসেপ্টে তোমরা চিন্তা করতে পারো। এখানে অনেক কনসেপ্ট আছে, ক্ষেত্রফল 0 হবে, এগুলো জানার দরকার নেই, আগে এটা চিন্তা করি। তার প্রথম দুইটা ঢাল কিভাবে বের করে বলো তো? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে বলতে পারি না 5 - 2/0 - k সমান 3 - 5/2 - k - 0। তাহলে এই প্রসিডিউরে কিন্তু হয়ে যাচ্ছে 3/-k ইকুয়ালস টু -2/2 - k। তাহলে আমরা এই মাইনাস কিন্তু ভ্যানিশ করতে পারি দুই পাশেই। তাহলে কিন্তু হচ্ছে যদি আর গুণ করি 6 - 3k সমান কি 2k। তার মানে k এর মান চলে আসতেছে 6/5। ওকে, এখন দেখো 1,4 এবং 9,12 বিন্দুদ্বয়ের সংযোজক রেখা যে বিন্দুতে 3,5 অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে তার স্থানাঙ্কটা কত হবে? অন্তর্বিভক্ত। তাহলে আমি চিন্তা করি দুইটা পয়েন্ট, এখানে হচ্ছে একটা 1,4 একটা পয়েন্ট ধরলাম আর এখানে হচ্ছে 9,12 একটা পয়েন্ট ধরলাম। তো যে বিন্দুতে ধরলাম এই পয়েন্টটাতে x, y কত ইষ্ট অনুপাতে? 3:5 অনুপাতে। তাহলে এই x যখন বের করব, যখন আমি এই অনুপাতটা নিব তখন এর অপোজিট সাইডের ভুজটা নিতে হবে, প্লাস সাইন দেব। যখন আমরা এই অনুপাতটা নিব অপোজিট সাইডের ভুজটা নিতে হবে। তাহলে 5 × 1 আর নিচে হচ্ছে অনুপাতদের যোগফল, তাহলে লিড দিব না? হ্যাঁ। তাহলে 3 নং 27 আর এখানে 5 আর এখানে হচ্ছে 8 ভাগ দিলাম। 27 5 মিলে কত হয়? 27 5 মিলে হয় হচ্ছে 32। 32 ভাগ 8 মানে কত? 4 না? দেখতে হবে প্রথম কথা হচ্ছে আমি, আচ্ছা এখন দেখো, এখন পোলাপান না বড় করে ওয়ার মানটা বের করে। আচ্ছা ওয়ার মান বের করলে কি সময় লাগবে না? কৃষিগুচ্ছে যেখানে 60 মিনিটে 100 এমসিকিউ দাগানো লাগে, সেখানে তো সময় খুবই কম। রাজশাহী ইউনিভার্সিটিতে 60 মিনিটে 80টা এমসিকিউ দাগানো লাগে, তাই না? জিএসটিতে 60 মিনিটে 100 এমসিকিউ, এখানে তো ভাবার সুযোগ নাই। দেখো শর্টকাট টেকনিকটা কি? টেকনিক হচ্ছে তুমি অপশনগুলোতে দেখবা 4 প্রথমে কয়বার আছে? 4 প্রথমে একবারই আছে, তাহলে দাগাবো কেন আমি? ওকে, তাও আমি ওয়াই মানটা বের করে দেখাই। ওয়াই মানটা কেমনে বের করবা? ওয়াই মানটা সেম প্রসিডিউর, জাস্ট কোটি নিয়ে কাজ করতে হবে। 3 নিলে আমাদের ওই অপোজিট সাইডের কোটি নিতে হবে, 5 নিলে অপোজিট সাইডের কোটি নিতে হবে। এই যে 5 এবং 4 আর নিচে হচ্ছে কি তাদের যোগফলটা। এখন 3 বার হচ্ছে 36 আর এটা মিলে কত হয়? 20। আচ্ছা তাহলে কত, 56 ভাগ 8 মানে 7 চলে আসতেছে না? তাহলে বিন্দুটা কিন্তু মেনলি 4,7 এবং তোমাদের যে টেকনিকটা শেখানো হয়েছে সেই টেকনিকটা তোমরা এখন দেখি। x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু 0 এর জ্যামিতিক রূপ কোন ধরনের হবে? আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র শিখেছিলাম a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়ালস টু 0। ইভেন আমরা এটা ফিজিক্যালি শিখেছি, দুইটা সংখ্যার যোগফল যদি গুণফল যদি 0 হয়ে যায় তাহলে তাদের আলাদা করে মানও 0 হয়ে যায়। তাহলে হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। তার মানে দুইটাই কিন্তু সরলরেখা। দুইটা সরলরেখা আমরা কি বলতে পারি? জোড়া সরলরেখা। এখন দেখি যে এই তিনটা যদি একই সরলরেখা অবস্থান করে তাহলে সরলরেখার ইকুয়েশনটা কত হবে, তাই না? নিচে কোনটা? তাহলে আমরা কিন্তু জানি একটা বেসিক, একটা সরলরেখা বা বক্ররেখা যাই হোক না কেন, যদি একটা বিন্দু তার উপর অবস্থান করে তাহলে ওই বিন্দুতে সিদ্ধ হবে। এখন চিন্তা করো কোথায় 2,2 অথবা 3,3 বসালে বাম পাশ ডান পাশ সমান হয়ে যায়। তুমি প্রথমটাতে যদি 2,2 বসাও, দেখো কি আসে, 2 - 2 × 2 মানে 4 প্লাস 1, এটি কোনোদিন 0 হয় না? 0 হবে না, তাহলে উত্তর কোনো সুযোগ নেই। বাট পরেরটা 2,2 দেখো 2 - 2 মানে 0, 3 - 3 মানেও 0, তার মানে এটা হচ্ছে উত্তর। এর মান কত হলে এই রেখাটা এত বিন্দুতে অতিক্রম করবে? ভালো করে খেয়াল করতে হবে।
এর মান কত হলে। আচ্ছা একটা কথা বলেছিলাম, কোনো সরলরেখা বা বক্ররেখার উপর যদি কোনো একটা বিন্দু অবস্থান করে, তাহলে ওই বিন্দু দিয়ে সরলরেখাটা সিদ্ধ হয়ে যাবে। তার মানে সিদ্ধ করাই দিতে পারবো ইচ্ছা করলে আমরা, তাই না? তাহলে 1 - 1 + a = 0, তার মানে এর মান কিন্তু 0 পাচ্ছি আমরা। তারপরে দেখো, এত রেখাটি এককের সাথে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দু স্থান কত। একটা বেসিক শিখি। কোনো একটা রেখা যদি এককের ছেদ করে, তাহলে সবসময় মনে রাখতে হবে কোটি মান 0। আর কোনো একটা রেখা যদি অক্ষরে ছেদ করে, তাহলে ওই বিন্দুর ভুজের মানটা 0। এই কনসেপ্টটা জানতে হবে। তাহলে এই রেখাটা যদি একসক্ষে মিলিত হয়, তাহলে ওইটার কোটির মানটা 0, মানে ওয়াইয়ের মানটা 0 আমরা ধরতে পারি। আচ্ছা, ওয়াইয়ের মান 0 ধরলে দেখো, এই প্রথমটা হওয়ার কোনো সুযোগ নাই, এটা হওয়ার সুযোগ নাই, তাহলে হয় এ, তাহলে হয় বি, নাহলে ডি। এখন চিন্তা করি, যদি ওয়াইয়ের মানটা 0 ধরি, তাহলে x = 1 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি বিন্দু হচ্ছে 1, 0। এখন দেখো ইন্টারেস্টিং একটা ম্যাথ, যে পি কিউ এস বিন্দু ত্রয় পি কিউ আর এস রম্বসের শীর্ষবিন্দু হলে আর স্থানাঙ্ক কত। এবারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে, তাই এখন চিন্তা করো, একটা রম্বস আমরা চিন্তা করি, এটা ধরলাম পি কিউ আর এস, তাই না? তাহলে পি বিন্দু হচ্ছে 2,5, কিউ বিন্দু হচ্ছে 5,9, এস বিন্দু হচ্ছে 6,8। তাহলে আর পয়েন্ট আমরা জানি না, আর এর মানটা বের করতে বলছে। এখন রম্বসের দুইটা কর্ণ আমরা যোগ করলাম। খেয়াল করে দেখো তো, আমার একটা বেসিক বিষয় জানতে হবে এই ম্যাথটা করার জন্য। দেখো, একটা কর্ণে কিন্তু দুইটা পয়েন্ট আমরা জানি, আরেকটা কর্ণের একটা পয়েন্ট জানি। মানে এই কর্ণের কিউ এবং এস দুইটা আমার জানা, বাট পি জানি, আর জানি না এই কর্ণের। তাহলে এই আর এর যদি এক্সটা বের করতে চাই, যে কর্ণের তুমি দেখো, যে কর্ণের দুইটা ভুজ জানি, ওই দুইটা ভুজ আমি যোগ দিব, এবং যে কর্ণের একটা ভুজ জানি সেটা জাস্ট বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা এক্সের মানটা পাবো, মানে ভুজের মানটা পাবো। তাহলে দেখো, 6 আর 5 যোগ করলে কিন্তু 11 হয়, 11 থেকে 2 বাদ দিলে 9। সেম প্রসিডিউরে তুমি যখন কোটির মানটা বের করবা, দেখো যে কর্ণের আমরা দুইটা কোটি জানি, 9 এবং 8, তাদের যোগ করে দেবো, এবং মাইনাস করবো কোনটা, যেটার একটা জানি। তাহলে 9 আর 8 মিলে কত হয়? 17। 17 থেকে 5 বাদ দাও, 2। তাহলে পয়েন্ট হচ্ছে 9,2। বাট আমরা পরীক্ষা হলে এটা চিন্তা করবো না, দেখবো 9 প্রথমে কয়টা আছে, একটা অপশন আছে, তো এটাই আনসার। 2x + 3y - 4 = 0 এবং x cos আলফা + y sin আলফা = p একই সরলরেখা নির্দেশ করলে p এর মানটা কত হবে, তাই না? আচ্ছা, খেয়াল করি, এরকম যদি টাইপ আমরা পাই, ধরো দুইটা সরলরেখা একদম সেম টু সেম সরলরেখা নির্দেশ করতেছে, তাহলে একটাই বেসিক, সেটা হচ্ছে তাদের সহগের অনুপাত কি থাকবে, সমান থাকবে। তাহলে বলতে পারি না 2/cos আলফা = 3/sin আলফা = 4/p, কারণ এটা তোমার বাম পাশে আছে 0, আর এটা কি আছে দেখো তো, সমান্তরাল ডান পাশে আছে, একই পাশে নিয়ে অনুপাতটা করতে হবে, নাহলে তো মিলবে না। তুমি যদি এই কৌণিক চ্যাপ্টার বা বৃত্ত চ্যাপ্টার বা সরলরেখা চ্যাপ্টারে এরকম কোনো তথ্য পাও, যেমন সাইন কজ আছে, তো তাদেরকে আলাদা করে মান বের করতে হবে, আলাদা করে মান বের করে স্কোয়ার করে যোগ করতে হবে। কেন? কারণ স্কোয়ার করে যোগ করলে কিন্তু আমরা শিখেছিলাম 9 10-এ, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1। দেখো, আমি যদি প্রথমটা এবং লাস্টেরটা কম্পেয়ার করি, তাহলে এই কজ আলফার মানটা চলে আসবে 2p/4, তার মানে বলতে পারি p/2। সেম প্রসিডিউরে যদি আমি সাইন আলফার মানটা বের করতে চাই, লাস্টে দুটো কম্পেয়ার করতে হবে, তাহলে চলে আসবে 3p/4। মাত্র কি কথাটা বললাম, তাদেরকে স্কোয়ার করে যোগ করতে বললাম। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা যদি করি, তাহলে কিন্তু পাচ্ছি আমরা 3p² প্লাস 4p²/16। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যদি 16 কমন নিয়ে নিই, তাহলে কিন্তু এখানে চলে আসবে কত বলো তো, এখানে চলে আসলো 13p²। তার মানে 1 = কত, 13p²। কেন? কারণ এটা মান তো 1। ওকে, তার মানে p² মানে হচ্ছে 16/13। তারপরে বলতে পারি p এর মান হচ্ছে +/4/√13। সহজ ছিল না ম্যাথটা? এখন দেখো, k এর মান কত হলে এই তিনটা সমবিন্দু হবে সরলরেখা। ওকে, ধরো আমি তিনটা সরলরেখা ধরলাম, a1x + b1y + c1 = 0। তারপরে a2x + b2y + c2 = 0। সেম প্রসিডিউরে a3x + b3y + c3 = 0। যদি বলে এই তিনটা হচ্ছে সমবিন্দুগামী, তার মানে কি, একটা বিন্দু দিয়ে তিনটা সরলরেখা যাচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম, বুঝছো? এই পয়েন্ট দিয়ে তিনটা সরলরেখা যাচ্ছে, শর্ত হচ্ছে তাদের, দেখো, x এর সহগের এবং y এর সহগের এবং এই যে ধ্রুবকগুলো আছে তাদের সবগুলাকে আমরা একসাথে মিলে একটা নির্ণায়ক তৈরি করব। কিরকম? এই যে a1 b1 c1, a2 b2 c2 এবং a3 b3 c3, বুঝছো? = 0 হয়ে যাবে, এটা হচ্ছে তাদের শর্ত। তাহলে এই ম্যাথের জন্য যদি এই প্রসিডিউর আমরা সাজাই, তাহলে কি করব আমরা, এই যে 1 -1 -1, কারণ এই 1টা কিন্তু সমান চিহ্নে বাম পাশে আনতে হবে, কারণ সূত্রতে এটাই বলে। ওকে, এটা কি 1 - 3 5, এদিকে আসবে। ভালো করে খেয়াল করে দেখো, k তারপর -3 তারপর +4 = 0।
এই বিষয়টা বোঝা লাগবে। ওকে, তারপর আমরা নির্ণয়কে বৃত্তি শিখেছিলাম। যদি 1 নিতে চাই তাহলে কি করতে হবে, এটা এবং এটা বাদ, তারপরে এটা গুণ মাইনাস এটা, তাহলে কত আসতেছে -12 প্লাস 15 শেষ। তারপর মাইনাস ছিল সূত্রের, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। E1 নিলে এইটা এবং এটা বাদ, তাহলে কি গুণ দেবো আমরা, এইটা গুণ মাইনাস এইটা, তাহলে কি আসবে 4 - 5k। ওকে, দেন প্লাস দিব, আর প্লাস মাইনাসে মাইনাস। ওকে, 1 দিলে কি আসবে, এটা -3 প্লাস 3k সমান সমান কি 0। তারপর যদি আমরা এই লাইনটা হিসাব করি তাহলে কিন্তু এখানে চলে আসবে +3, দেন +4 -5k, দেন +3 -3k = 0। চিন্তা করো, আমি যদি k এর গুলো হিসাব করি তাহলে কিন্তু -8k চলে আসতেছে। আর এখানে ধ্রুবকগুলো চিন্তা করি, 6 এবং 4 মিলে কিন্তু 10 চলে আসতেছে, তাই না, -10। তাহলে এই k এর মানটা যদি কম্পেয়ার করি 5/4 চলে আসতেছে, এটা হচ্ছে আনসার। এখন দেখো পরের ম্যাথটা। আচ্ছা, এত এবং এত বিন্দুদের সংযোজককারী রেখা এবং লম্ব সমদ্বিখণ্ডক রেখার ছেদবিন্দু। ভালো করে একটা কনসেপ্ট চিন্তা করো। ধরো তোমাকে একটা রেখা সমান দ্বিভাগে ভাগ করতে বললো, তাহলে একদম মধ্যবিন্দু থেকে ভাগটা করতে হবে না, তাই তো? এটাই তো লম্ব সমদ্বিখণ্ডক, 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে দুইটা পয়েন্ট চিন্তা করো, 1,2 এবং 3,4। তোমরা মধ্যবিন্দু বের করার কিন্তু টেকনিক জানো। মধ্যবিন্দু বের করে হচ্ছে, যদি মধ্যবিন্দু ভুজ বের করতে হয় তাহলে দুইটা বিন্দুর ভুজের যোগফল বাই 2, এবং কোটি বের করতে গেলে কোটির যোগফল বাই 2, তাহলে কিন্তু 2, পাচ্ছি আমরা 3। এখন দেখো, যদি 1,0, 2,1 এবং 4,5 একটি ত্রিভুজের শীর্ষবিন্দু হয়ে যায় তো ত্রিভুজটির ক্ষেত্রফল। আমরা একটা শর্টকাট আবার রিভাইজ দিব, সেটা হচ্ছে শূন্যকোণ পদ্ধতি। মানে কি, তিনটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টকে 0, 0 বানাইতে হবে, এবং ওই একটা পয়েন্টকে 0, 0 বানানোর জন্য যে কাজগুলো করছি বাকি দুইটার জন্য সেম কাজ করতে হবে। আমার মন চাইলে আমি 1, 0টাকে 0, 0 বানাবো। আচ্ছা, কি কাজ করছি বলো তো, এই 1 থেকে জাস্ট 1 বাদ দিছি, আর 0 সাথে কিচ্ছু করিনি। তাহলে 2 থেকে যদি 1 বাদ দিই 1,1, এবং এটার সাথে যদি 1 বাদ দিই 3,5। দেখছো, আমি জাস্ট ভুজ থেকে 1 কমাইছি, বাট কোটিতে কিন্তু কোনো টাচ করি নাই। তাহলে এই কারণে কিন্তু কোনো কোটিতে আমার কোনো পরিবর্তন হয় নাই। দেন ক্ষেত্রফল হচ্ছে হাফ দিতে হবে, ভিতরে দুইটা কাজ করবো কি, যে দুইটা বিন্দু 0, 0 না তাদের মধ্যে দেখো দূরে দূরে যারা আছে তাদের গুণফল মাইনাস কাছে কাছে যারা আছে তাদের গুণফল। তাহলে 5 - 3 চলে আসলো, তাহলে হাফ ইন্টু 2 মানে কত, 1। এখন আমরা সমান্তরাল রেখার শর্তগুলো শিখব। কি, সমান্তরাল রেখার শর্ত ও চিত্র। তো আমি প্রথমত একটা স্থানাঙ্ক ব্যবস্থায় আমি চিন্তা করি, এটা x অক্ষ, এটা y অক্ষ, সেটা আমরা সবাই জানি, এবং এটা হচ্ছে কি মূল বিন্দু। তোমাকে যদি কেউ প্রশ্ন করে, বলো তো দেখি x অক্ষের সমান্তরাল রেখা কোনটা হবে, x অক্ষ তো এটা ছিল, তাহলে সমান্তরাল রেখা এইটা হইতে পারে, অথবা নিচের দিকে হইতে পারে, আমি উপরেটা চিন্তা করি। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটা কি, আর প্রশ্ন করতে পারে না যে অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশনটা কি, বলতে তো পারে, তাই না? তো বিষয়গুলো কিভাবে সলভ করা যায়, মুখস্থ করার কোনো বিষয় না। চিন্তা করবা কোন অক্ষরে কি পরিমাণ কাটে। ধরলাম এই x অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশনটা কি, সেটা কত বের করব। দেখো কোন অক্ষরে কাটছে, অক্ষরে কেটে চলে গেছে কি পরিমাণ, ধরলাম b পরিমাণ, তাহলে হবে y = b। বুঝছো? এখন যদি বলে এটা কি ছিল, অক্ষের সমান্তরাল রেখা, কোন অক্ষরে কি পরিমাণ কাটে, x অক্ষরে a পরিমাণ কাটে ধরলাম, তাহলে এটা হয়ে যাবে x = a। বুঝা গেছে? আবার প্রশ্ন করে না মাঝে মাঝে যে x অক্ষের ইকুয়েশনটা কত হবে। চিন্তা করো, x অক্ষ কোনটা, এটা না, তাহলে এটা কোন অক্ষরে কাটছে, অক্ষরে কাটছে, কি পরিমাণ কাটতে পারছে না, তাহলে y = 0। বুঝা গেছে? এখন দেখো এই অক্ষটা কোন অক্ষরে কাটছে, x অক্ষরে, আসলেই কাটছে না, তার কি বলবো, x = 0। বুঝছো? এখন চিন্তা করি এই রেখাগুলোর ঢাল। তোমাকে যদি প্রশ্ন করে এই যে x = a, এই রেখার ঢাল কত, আমরা কিন্তু ঢাল বলতে বুঝি যে x অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণ তৈরি করে তার tan এর মানটা, এত 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এই রেখার ঢাল হবে tan 90, তাই তো, তার মানে কি ইনফিনিটি। আবার যদি বলে এই রেখাটা, দেখো তো এই রেখাটা x অক্ষের পজিটিভ দিকের সাথে কোনো ডিগ্রি কোণ তৈরি করতে পারছে, সমান্তরাল রেখা না, তার মানে হয় 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, তাই কি না? জি, তাহলে এটা ঢাল কত হবে, tan 0। tan 0 মান কত, 0, তার ঢাল 0। আবার একটা কথা বললাম না 180, তখন tan 180 মান কিন্তু 0ই হয়। বুঝা গেছে? এই কনসেপ্টগুলো জানতে হবে। এবং তোমার যদি কেউ প্রশ্ন করে যে x = a এবং y = b, এই রেখাদ্বয়ের ছেদবিন্দু কত, ডাইরেক্ট বলবা a, b। কিরকম? ধরো বললাম x = 2 এবং y = 3 রেখাদ্বয়ের ছেদবিন্দু কত, ডাইরেক্ট 2, 3। বুঝে গেছে? তাহলে এই ম্যাথটা দিকে আমরা তাকাই। x অক্ষ ও y অক্ষ এবং x = p এবং y = q দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। ওকে, আমরা একটা চিত্র আঁকলাম। ওকে, আচ্ছা, এটা x অক্ষ, এটা y অক্ষ, তাহলে x = p, তাহলে x অক্ষরে p পরিমাণ কাটবে, বললাম তো মাত্র, এবং y = q বলতে এটা। আচ্ছা, তাহলে বলো দেখি এই পয়েন্টটা কোনটা, এইটা এবং এইটার ছেদবিন্দু না, ডাইরেক্ট p, q।
বুঝছো? ওকে, তাহলে খেয়াল করো, এটা তো মূল বিন্দু ছিল। আর এগুলা কি? এই কোয়েশ্চেনগুলো কি সমান্তরাল রেখা না? জি, সমান্তরাল রেখা। তার মানে এগুলা দেখো সমান্তরালভাবে কিন্তু আছে। আচ্ছা, এখন চিন্তা করি, এই যে x = p, তাহলে x করে p পরিমাণ কাটছে, আর এখানে যে y = q বলা ছিল, তাহলে y করে q পরিমাণ কাটছে। যেহেতু সমান্তরালে গেছে, এটাও 100% q, এটাও 100% p। তার মানে দুইটা বাহু যেহেতু সমান সমান আছে বিপরীত বাহুগুলা এবং তারা সমান্তরাল, তাহলে সেটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে উত্তর হচ্ছে pq। এখন দেখি ম্যাথটা, যে x = 2, x = 4, y = 4 এবং x = 6 এই রাখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? বর্গক্ষেত্র বলা ছিল, বাহু স্কয়ার, তা বাহুগুলো বের করতে হবে। চিন্তা করো, যদি এটাকে আমরা মূলবিন্দু চিন্তা করি, x = 2 হচ্ছে এটা ধরলাম। আচ্ছা, x = 4 ধরলাম হচ্ছে এটাকে। ওকে, y = 4 ধরলাম এইটাকে, এবং এই y = 6 আর একটা রেখা ছিল ধরলাম হচ্ছে এটা। চিন্তা করো, এই গ্যাপটা কত? 2। এই গ্যাপটা কত? 2। তাহলে এগুলো তো 2 2 হবে, যেহেতু বর্গক্ষেত্র বলা ছিল। তার বর্গক্ষেত্র মানে কি? বাহু স্কয়ার, একটা বাহু বের করতে পারলে আসলে হয়ে যেত। তাহলে 2 স্কয়ার বলতে পারি না ক্ষেত্রফলটা? তার উত্তর কিন্তু 4। এখন প্রশ্ন বলতে পারো, আচ্ছা এটা 2 কেমনে বললেন? খেয়াল করো, এই যে y = 6, এটা বলতে বোঝায় অক্ষরে 6 পরিমাণ কাটে, এবং এই যে y = 4 বলা ছিল, তাহলে অক্ষরে কি পরিমাণ কাটে? 4 পরিমাণ। তাহলে কতটুকু বাকি ছিল? 2। এই 2 হচ্ছে এখানে, বুঝছো? এখন এই ম্যাথটা দেখি, যে y = 2 এবং y = মডুলাস x রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? কিভাবে ম্যাথটা করা যায়? আমরা কি চিন্তা করব, y = মডুলাস x বলতে কি বুঝি? y = প্লাস মাইনাস x, তাই না? তার মানে দুইটা রেখা আছে। আচ্ছা, একটা রেখা হচ্ছে দেখো, আর এখানে দুইটা কনসেপ্ট চিন্তা করতে হবে। এই যে y = x এবং এই যে y = -x, তাদের ঢাল কত? একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1, এবং 1 বলতে বোঝায় রেখাটা x এর সাথে 45 ডিগ্রি কোণ করে চলে যাবে এবং মূল বিন্দুগামী, যেহেতু c নাই, দেখলাম। আর -1 বলতে বোঝাবে x এর সাথে 135 ডিগ্রি কোণ করে চলে যাবে এই রেখাটা, এবং y = 2 মাত্র বললাম না, যে অক্ষর 2 পরিমাণ কেটে চলে যাবে। ওকে, খেয়াল করো, এটা কিন্তু 45 দাবি করছিলাম আমরা। তাহলে এটাও 100% 45, যদি দুইটা মিলে 90। তাহলে এইটা যদি 90 হয়, তাহলে ত্রিভুজের বেসিক অনুযায়ী এটাও কিন্তু 45। আর দুইটা বিপরীত কোণের বিপরীত বাহুগুলো কি থাকবে? সমান থাকবে, যদি কিনা ওই বিপরীত কোণগুলো সমান থাকে। 2 2। আচ্ছা, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কিন্তু এটা দাঁড়াচ্ছে 2। সেম 2 তো এখানেও আছে ক্ষেত্রফল। তাহলে দুইটা মিলে কতটুকু পেলাম? 2 ইন্টু 2, তার মানে হচ্ছে 4। বুঝছো? তাহলে উত্তর কত হবে? 4 স্কয়ার ইউনিট। তাহলে আমরা যদি এখানে শর্টকাট চিন্তা করি, ধরো y = b দেওয়া আছে এবং y মডুলাস x দেওয়া আছে, তাহলে দুইটা মিলে আবদ্ধ ক্ষেত্রফল হয়ে যাবে। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট জানবো, সেটা হচ্ছে কি? অক্ষদ্বয়ের সাথে গঠিত সরলরেখা, এই যে এরকম। তাহলে এটা তো মূল বিন্দু। আমি ধরলাম এটা a পরিমাণ কেটে চলে গেছে এদিকে, তাহলে এই পয়েন্টটা অবশ্যই a, 0 হবে, যদি x অক্ষের উপর আমরা জানি কোটি মানটা 0, এবং এর আকারে যদি y অক্ষরে b পরিমাণ কাটে, তাহলে এই বিন্দু হচ্ছে 0, b। বুঝছো? এই টাইপটা থাকলে বা এই শর্তটা থাকলে এই সরলরেখা হচ্ছে x/a প্লাস y/b ইকুয়ালস টু কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, বুঝছো? তাহলে এখানে আরো কয়েকটা তথ্য জানতে হবে। আমি কিন্তু মাত্র বললাম যে এটা হচ্ছে a পরিমাণ কাটে, এটা হচ্ছে b পরিমাণ কাটে। তাহলে ভূমি কত? a, উচ্চতা কত? b। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল চাইলে হাফ ইন্টু a ইন্টু b। এটা কি ছিল? ক্ষেত্রফল। বুঝা গেছে? তারপর চিন্তা করতে হবে, এই যে কাটছে খণ্ডিত অংশ, এই খণ্ডিত অংশের দৈর্ঘ্যের পরিমাণটা কত বলো তো? এটা হচ্ছে √a² প্লাস b স্কয়ার। এবং যদি বলে তাদের মধ্যবিন্দু বের করো, মধ্যবিন্দু কি? ওই যে ভুজদের যোগফল বাই 2। আমরা দেখো a প্লাস 0/2 বলতে বোঝায় a/2। সেম প্রসিডিউরে b/2 হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, তাহলে এই সবগুলো আমরা বের করতে পারবো যখন বিষয়টাকে x/a প্লাস y/b = 1 চিন্তা করতে পারবো, তাই না? যে কোনো সরলরেখাকে। ওকে, তাহলে এটা ম্যাথ দেখি আমরা। x = 0, y = 0 এবং x + y = 2 রাখা তিনটি দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল কত? ওকে, এখন চিন্তা করি, এই x = 0 কোন অক্ষ? মাত্র বললাম না, y অক্ষ। এটা তো x অক্ষ, বুঝছো? আচ্ছা, তারপরে এই x + y = 2, এটা মানে কি? আমরা এটাকে চিন্তা করতে পারি x/2 প্লাস y/2 = 1 আকারে। তার মানে রেখাটা এইভাবে। তার মানে এটা কাটছে 2, 0 পয়েন্টে, এটা কাটছে 0, 2 পয়েন্টে। তাহলে এটা তো আমার ক্ষেত্রফলটা বের করতে হবে। ওকে, তা এটা কি পরিমাণ ছিল? 2 পরিমাণ, এটা ছিল 2 পরিমাণ। তাহলে উত্তর কি ছিল? হাফ ab না? হাফ ইন্টু 2 ইন্টু 2। তাহলে উত্তর কত? 2। এত কিছু লাগবে না। তুমি যদি এই গ্রাফটা আঁকতে পারো, সমীকরণটা চিন্তা করতে পারো, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে উত্তর কত? হাফ ab। তুমি এই কনসেপ্টে দ্রুত করে ফেলতে পারো ম্যাথটা। এখন দেখি, এত রেখাটা x অক্ষ অক্ষের ছেদক অংশ কোনটি হবে? মানে x অক্ষরে কি পরিমাণ কাটছে, y অক্ষরে কি পরিমাণ কাটছে। আরে ভাই, আগে তো সেটাকে সাজাইতে হবে। কি হবে? ওই যে 4x - 5a = -20, দেন এটাকে 1 বানানোর জন্য কি -20 তে ভাগ দিতে হবে। তাহলে -20 তে ভাগ দিলে কিন্তু এটা x/-5 প্লাস y/4 = কি 1 হচ্ছে। তার মানে কত? এর মান হচ্ছে -5, আর b এর মানটা কত? +4। তাহলে উত্তর কত? -5, 4।
দেখো এই রেখাটা দ্বারা নির্দেশিত সরলরেখা এবং অক্ষদের দ্বারা বেষ্টিত ত্রিভুজের ক্ষেত্রফল কোনো কনসেপ্ট নাই। এটাকে কি আমি বানাতে পারি x/4 + y/3 = 1 আকারে কি হবে 12 দিয়ে ভাগ দিয়ে দিছে, তাহলে a আর b চলে আসছে না ক্ষেত্রফল হাফ ab, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 3, তাহলে উত্তর কত 6। এখন অক্ষদের দ্বারা এবং এত রেখা দ্বারা ছেদিত অংশের দৈর্ঘ্য কত? একটা কথা বলছিলাম এই টাইপের চিত্রে ছেদিত অংশ হচ্ছে এখান থেকে এতটুকু দৈর্ঘ্য কি ছিল √a² + b², তাহলে এই ম্যাথের জন্য তো আমাকে a আর b এর মান বের করতে হবে। দেখো এর মান কিন্তু 3 আর b এর মান হচ্ছে 4, তাহলে √3² + 4², যার ভ্যালু হচ্ছে 5। এখন দেখি একটি সরলরেখা অক্ষদের মধ্যবর্তী অংশ এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এটা কনসেপ্ট বুঝো তো। সমদ্বিখণ্ডিত আসলে কোন পয়েন্টে হয়? মধ্যবিন্দু ছাড়া আর কোনো পয়েন্ট কিন্তু নাই সমদ্বিখণ্ডিত হওয়ার মতো। তাহলে সমদ্বিখণ্ডিত হচ্ছে কিন্তু আমাদের মধ্য পয়েন্টে। তাহলে জাস্ট আমাকে এই মধ্য পয়েন্টটা তারা দিয়ে দিছে। আর মধ্য পয়েন্টে কিন্তু আমরা শিখেছিলাম a/2, b/2 আকারে। তাহলে a/2 হচ্ছে 2 আর b/2 হচ্ছে 3। তাহলে a এর মান দিয়ে দিয়েছে 4 আর b এর মান টেকনিক্যালি তারা দিছে 6। তাহলে সমীকরণ আমরা সাজাতে পারি x/4 + y/6 = 1 আকারে। তার মানে কি লিখতে পারি আমরা বলতো? লসাগু যদি নিই 24, তাহলে কিন্তু থাকবে এখানে 6x + 4y = কি 24, অথবা 3x + 2y = 12। এইবারটা দেখো y = 1 + 1/2x বক্ররেখা x অক্ষরে a পয়েন্টে এবং y অক্ষরে b পয়েন্টে ছেদ করলে ab সরলরেখার সমীকরণটা কত হবে? কয়েকটা কনসেপ্ট এখানে আসবে। x অক্ষরে ছেদ করছে। আমি বলছিলাম যেকোনো রেখা যদি x অক্ষরে ছেদ করে তার কোটি মানটা 0। আচ্ছা, তাহলে কোটি মান যদি 0 হয় তাহলে y = 0 বলতে পারি। তাহলে 1 + 1/2 + x ফরম্যাটটা থাকে। এই কাজটা পরে এখানে লসাগু নেওয়া যাবে না? সাইড চেঞ্জ করো আগে। তাহলে -1 1/2x উল্টায় দাও। তাহলে 2 + x = কি হবে? -1ই থাকবে। তাহলে x এর মানটা কত? -3। তাহলে এই a পয়েন্টটা যেহেতু x অক্ষরে ছেদ করছে তাহলে তার কিসের মান 0 জানি? কোটি মানটা 0। ওকে ডান। এখন y অক্ষরে b পয়েন্টে ছেদ করছে। তাহলে b পয়েন্টের ভুজের মানটা 0। তাহলে x এর মানটা আমরা 0 বলতে পারি। তাহলে এই y এর মানটা দাঁড়াচ্ছে 1/2 + 1, তার মানে কিন্তু 3/2। তাহলে b পয়েন্ট দাঁড়াবে 0, 3/2। এখন আবার চিন্তা করো। একটা পয়েন্ট দেওয়া আছে a, 0 ফরম্যাটে, আর একটা পয়েন্ট দেওয়া ছিল 0, b ফরম্যাটে। মাত্র না সরলরেখা শিখেছিলাম x/a + y/b = 1 ফরম্যাটে আনার জন্য সলভ করবা, এটাই উত্তর। দেখো একটি সরলরেখার দুইটি অক্ষের ছেদাংশের সমষ্টি এবং অন্তরচ্ছেদ 9 ও 5। ওই সরলরেখার সমীকরণ কত? অক্ষের ছেদাংশের সমষ্টি মানে কি? এই যে এটা আমি বললাম এই রেখাটা এটাকে a পরিমাণে ছেদ করছে, এটাকে b পরিমাণে ছেদ করছে। তাহলে ছেদাংশ যদি যোগফল বলে বা সমষ্টি বলে তাহলে a + b, তার মানে এটা হচ্ছে 9 আর অন্তর কত? a - b হচ্ছে 5। তাহলে বলতে পারি না যোগ করে দিলে কিন্তু 2 এর মানটা চলে আসে 14, তাহলে এর মান চলে আসে কত? 7। তাহলে b এর মান চিন্তা করে দেখো 2। ওকে, তাহলে x/7 + y/2 = 1 বলতে পারি। তার মানে যদি লসাগু 14 নেই তাহলে এখানে কিন্তু 2x + 7y = 1, তার মানে 2x + 7y = কি 14। বুঝে গেছে না? এই তো এই ছিল আজকে আমাদের প্রথম লেকচার। তো তোমরা খুব ভালো করে লেকচারটা কমপ্লিট করবা এবং কোনো সমস্যা হলে অবশ্যই পেজে নক দিবা।